বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। করোনার এই দুঃসময়ে কলেজে অনলাইন কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনার্স দ্বিতীয় বর্ষের একটি ক্লাস নিয়ে। আজকে আমরা দেখব অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ অন্তরক সমীকরণ কোর্সটির প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আমাদের কোর্সটির নাম সাধারণ অন্তরক সমীকরণ। এই কোর্সটি মূলত অনার্স ফার্স্ট ইয়ারে তোমরা যে ক্যালকুলাস কোর্সটি পড়ে আসছো, ক্যালকুলাস কোর্সটির সঙ্গে সঙ্গতি রেখে একটি কোর্স ডিজাইন করা। তো এই কোর্সের সঙ্গে অন্তরক সমীকরণ কথাটি জড়িয়ে দেওয়া আছে। আমরা জানি সমীকরণ বলতে কোন এক্সপ্রেশনকে কোন কিছুর সঙ্গে সমান করা বা ইকুয়েট করা। আমরা অন্তরক সমীকরণ বলতে বুঝবো, অন্তরক সমীকরণ বলতে আসলে কি বুঝবো সেটা আসলে আমরা ক্লিয়ার করি। অন্তরক সমীকরণ, অন্তরক সমীকরণ বা একধরনের সমীকরণ। তো বলা হচ্ছে যে সমীকরণে স্বাধীন চলক অধীন চলক এবং স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের অন্তরজ বিদ্যমান থাকে তাকে অন্তরজ সমীকরণ বলে। লক্ষণীয় খেয়াল করি আমরা, যে সমীকরণে স্বাধীন চলক থাকবে, স্বাধীন চলক যদি আমরা মনে করি স্বাধীন চলক x এবং অধীন চলক y, তাহলে এখানে থাকবে স্বাধীন চলক আর থাকবে অধীন চলক, সেটাও লিখলাম। আর বলা হচ্ছে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের অন্তরজ, অধীন চলকের অন্তরজ, দ্যাট মিন্স এটি হবে স্বাধীন চলকের সাপেক্ষে মানে ddx অফ y বা dy dx। তাহলে x থাকবে, y থাকবে এবং dy dx থাকবে, এরকম সমীকরণকে বলবো আমরা অন্তরক সমীকরণ। তো আমাদের কোর্সের নাম কিন্তু সাধারণ অন্তরক সমীকরণ। তাহলে এটি আবার কেমন? তাহলে অন্তরক সমীকরণকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। এটিকে দুই ভাগে ভাগ করলে প্রথমটিকে বলতেছি আমরা সাধারণ অন্তরক সমীকরণ এবং দ্বিতীয়টিকে বলতেছি আমরা আংশিক অন্তরক সমীকরণ। তাহলে আমাদের কোর্সের নাম কিন্তু এটি, তার মানে কি এটা আমাদের আলোচনা করা হচ্ছে। এটাকে আমরা ইংরেজিতে বলতেছি ওডিআই বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে বলছি আমরা পিডিআই বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওডিই আর হলো পিডিই। তাহলে কি বলি আমরা সাধারণ অন্তরক সমীকরণকে বলতেছি আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো সাধারণ অন্তরক সমীকরণের মধ্যে এখানে স্বাধীন চলক থাকবে, অধীন চলক থাকবে এবং স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অন্তরজ থাকবে। এখানে পার্থক্য হলো এখানে স্বাধীন চলক থাকবে একটি, অধীন চলক এটাও থাকবে একটি এবং এক বা একাধিক থাকবে অন্তরজ।
আর অন্তরজ বলতেই সেটা কিন্তু হবে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের। আর আংশিকের ক্ষেত্রে এখানে আমরা খুঁজবো, আসলে এখানে থাকবে স্বাধীন চলক একাধিক, অধীন চলক একটি, এবং একাধিক অন্তরজ। লক্ষণীয়, যদি কোনো সমীকরণে স্বাধীন চলক থাকে একটি এবং অধীন চলক থাকে একটি, স্বাধীন থাকবে একটি, অধীন থাকবে একটি, কিন্তু অন্তরজ থাকবে এক বা একাধিক, একটিও থাকতে পারে একাধিকও থাকতে পারে। কিন্তু এখানে স্বাধীন চলক অবশ্যই থাকবে একাধিক, অধীন চলক থাকবে একটি এবং একাধিক অন্তরজ থাকবে। তাহলে এটাকে আমরা বলবো আংশিক অন্তরক সমীকরণ। যদি আমরা एग्जांपल দিয়ে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করি, খেয়াল করে দেখি। তাহলে যেটাকে আমরা বললাম স্বাধীন চলক থাকবে একটি, অধীন থাকবে একটি, যদি এইটাকে एग्जांपल এর মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করি, খেয়াল করো। যদি বলি d স্কয়ার y dx স্কয়ার মাইনাস 5dy dx প্লাস 6y, এখানে কিন্তু স্বাধীন চলক বলতে আমাদের x, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি। তাহলে আবার অন্তরজ থাকতেছে কয়টা, একাধিক, কিন্তু একটিও থাকতে পারে একাধিক থাকতে পারে। যদি এই ইকুয়েশনটা এমন লিখতাম dy dx 1, তাহলে হতো এটিও অন্তরক সমীকরণ, এটিও অন্তরক সমীকরণ। তাহলে যদি স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের অন্তরজ এক বা একাধিক থাকে, আবার x স্বাধীন চলক y থাকে অধীন চলক, তাহলে সেটাকে বলবো আমরা সাধারণ অন্তরক সমীকরণ। আর এখানে PDE বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা আংশিক অন্তরক সমীকরণ বলা হচ্ছে এখানে কিন্তু স্বাধীন চলক থাকবে একাধিক, স্বাধীন চলক একাধিক আছে কিনা তা বোঝার বুদ্ধি হলো, আমরা জানি যখন ডেরিভেটিভ করব তখন অবশ্যই করতে হবে স্বাধীন চলকের সাপেক্ষে। লক্ষণীয় যে এখানে আমি এই ডেল ডেল x লিখছি, এটা কিন্তু x টা স্বাধীন চলক, এই x এর সাপেক্ষে z কে করছি আমি ডেরিভেটিভ। এখানে x স্বাধীন চলক, একইভাবে আমি লিখছি ডেল ডেল y, এখানে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে, তাহলে এখানে y হলো স্বাধীন চলক। তাহলে স্বাধীন চলক কয়টা হলো, একটা, এখানে একটা, দুইটা। বলা হয়েছিল স্বাধীন চলক থাকবে একাধিক এবং অধীন চলক থাকবে একটা। আমরা x এর সাপেক্ষে z কে করলাম, আবার y এর সাপেক্ষেও z কে করছি, ঠিক আছে। তাহলে z এখানে হলো অধীন চলক এবং এই পাশেও লিখছি অধীন চলক। তাই একাধিক স্বাধীন চলক, একটি অধীন চলক এবং একাধিক অন্তরজ, অন্তরজ কিন্তু আমরা দুটো তৈরি করছি, এরকম সমীকরণকে বলবো আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমাদের সেকেন্ড ইয়ারে মূলত সাধারণ অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এই ধরনের ইকুয়েশন নিয়ে আলোচনা করা হয়েছে। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের ফোর্থ ইয়ার আছে, ফোর্থ ইয়ারে তোমরা ওটা শিখবা। এখন আমরা সাধারণ অন্তরক সমীকরণ বা ওডিই নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই খাতা কলম নিয়ে খেয়াল করি। সাধারণ অন্তরক সমীকরণের আর কিছু বিষয় আছে যেগুলো জানতে হয় আমাদের। সেটা দেখার চেষ্টা করব আমরা। এখন আমরা শিখব সাধারণ অন্তরক সমীকরণের ক্রম।
আমরা দেখব ক্রম বলতে কি বোঝায় আসলে। সাধারণ অন্তরক সমীকরণ আমরা কিন্তু আলোচনায় আসবে এখন শুধুমাত্র সাধারণ অন্তরক সমীকরণ নিয়ে। পার্শিয়াল বা আংশিক অন্তরক সমীকরণ এখন আর আমাদের মাথায় নেই। খেয়াল রাখবো আমরা সাধারণ অন্তরক সমীকরণের ক্রম দেখব। ক্রম বলতে বোঝানো হচ্ছে কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ অন্তরজের ক্রমকে বলবো আমরা সাধারণ অন্তরক সমীকরণের ক্রম। অন্তরক সমীকরণে কোন সাধারণ অন্তরক সমীকরণের সর্বোচ্চ অন্তরজের ক্রম। অন্তরজ বলতে আমরা একটু আগে দেখলাম dy dx বা d স্কয়ার y dx স্কয়ার বা d কিউব y dx কিউব। খেয়াল করব আমরা যদি কোন সমীকরণে সর্বোচ্চ অন্তরজ থাকে এইটা, তাহলে এই ওই সমীকরণের ক্রম হবে 1। যদি কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ অন্তরজ থাকে এটি, তাহলে তার ক্রম হবে 2। যদি কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রম থাকে এটি, তাহলে তার ক্রম হবে 3। যদি একই সমীকরণে এমন থাকে d স্কয়ার y dx স্কয়ার প্লাস 3 dy dx প্লাস 2y। আমরা সংজ্ঞায় বললাম কোন সাধারণ অন্তরক সমীকরণের সর্বোচ্চ অন্তরজের ক্রমকে বলা হবে সাধারণ অন্তরক সমীকরণের ক্রম। তাহলে এটি একটি অন্তরক সমীকরণ যদি হয়, তাহলে এই সমীকরণে dy dx আছে আবার d স্কয়ার y dx স্কয়ার আছে। আমরা বলেছিলাম সর্বোচ্চ অন্তরজ, সর্বোচ্চ অন্তরজ। তাহলে এখানে সর্বোচ্চ অন্তরজ অবশ্যই এটা। তাহলে এর ক্রমকে আমরা বলবো ওই সমীকরণের ক্রম। তাহলে এই সমীকরণের ক্রম কত হবে? ক্রম হবে 2। এখানে এক ঘাত আছে, দুই ঘাত আছে, কিন্তু সর্বোচ্চ অন্তরজটা হলো আমাদের d স্কয়ার y বাই dx স্কয়ার। তাই এই সমীকরণের ক্রমটা হবে আমাদের 2। একইভাবে যদি কোনো অন্তরজ সমীকরণের এমন দেওয়া থাকে খেয়াল করি আমরা, যদি অন্তরক সমীকরণ এমন দেওয়া থাকে, এটা একটা সমীকরণ, তাহলে এখানে অন্তরক আছে দ্বিতীয় ঘাতের একবার, এখানে আছে প্রথম ঘাতের অন্তরকের আবার স্কয়ার। তাহলে এই সমীকরণের ক্রম কত হবে? এখানে কিন্তু সর্বোচ্চ বার অন্তরজ বের করা হয়েছে এখানে, এখানে একবার বের করে স্কয়ার করা হয়েছে, কিন্তু সর্বোচ্চ বার বের করা হয়েছে আমাদের এখানে। তাই সর্বোচ্চ অন্তরজের ক্রমটা হবে আসলে আমাদের এখানেও 2। এরপর দেখব আমরা অন্তরক সমীকরণের ঘাত। তাহলে বিষয়টা ক্লিয়ার মনে হয় যে কোন অন্তরক সমীকরণের যখন অন্তরজ থাকবে, এই অন্তরজগুলোর মধ্যে সর্বোচ্চ বার যেটার অন্তরজ বের করা হয়েছে, সর্বোচ্চ অন্তরজের ক্রমটাই হলো ওই অন্তরক সমীকরণের ক্রম। যেমন এই সমীকরণে দুটি অন্তরজ ছিল, এর মধ্যে সবচেয়ে বেশি বার অন্তরজ বের করছে এই টার্মে, তাই এই সমীকরণের ক্ষেত্রে ক্রমটা হবে আসলে 2। যদি কোন সমীকরণে এমন দেওয়া থাকতো q, খেয়াল করি আমরা, যদি সমীকরণটা এমন ভাবে দেওয়া থাকতো এখানে কিন্তু সর্বোচ্চ এখানেই করা হয়েছে, কিন্তু এখানে একবার অন্তরজ বের করে কিউব করা হয়েছে, তারপরে কিন্তু সর্বোচ্চটা এটাই বোঝাবে। এমন সমীকরণ হলেও কিন্তু ক্রম হবে আমাদের 2। যেখানে সর্বোচ্চ বার অন্তরজ করা হবে এটা কিন্তু একবার করে কিউব করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু দুইবার করা হচ্ছে।
সংখ্যা অনুসারে আমাদের তাহলে এই সমীকরণের ক্রম হবে 2। খেয়াল রাখবো, সর্বোচ্চ বার অন্তরজ বের করা হচ্ছে যে টার্মে, সেই টার্ম থেকে আমরা সমীকরণের ক্রম খুঁজবো। বিষয়টা ক্লিয়ার? এখন আমরা দেখব অন্তরজ সমীকরণের ঘাত। অন্তরজ সমীকরণের ঘাত বলতে আসলে কি বোঝায়? সংজ্ঞা আকারে বলা হচ্ছে এমন কোন অন্তরজ সমীকরণের সর্বোচ্চ ক্রমের পাওয়ার বা শক্তিকে বলবো আমরা ওই অন্তরজ সমীকরণের মাত্রা বা ঘাত। এটাকে আমরা ঘাতের সঙ্গে মাত্রাও বলতে পারি। কোন অন্তরজ সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরজ সহগের ঘাতকে ওই সমীকরণের ঘাত বলা হয়। সংজ্ঞায় বলা হচ্ছে কোন অন্তরজ সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরজ সহগের ঘাতকে ওই অন্তরজ সমীকরণের ঘাত বা মাত্রা বলা হয়। অর্থাৎ যদি একাধিক অন্তরজ সহগ বিশিষ্ট কোনো সমীকরণ তৈরি হয়, সেই সমীকরণে যেখানে যে সর্বোচ্চ বার অন্তরজ বের করা হয়েছে, ওই সর্বোচ্চ ক্রমের অন্তরজের পাওয়ার বা ঘাত বা মাত্রাকে বলা হবে অন্তরজ সমীকরণের ঘাত বা মাত্রা। যেমন আগের एग्जांपले আমরা যাই, যে আমাদের দেওয়া থাকে খেয়াল করি আমরা একটা অন্তরজ সমীকরণ, এই অন্তরজ সমীকরণের সর্বোচ্চ খেয়াল করি আমরা এই সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরজ কোথায় আছে? আসলে এখানেও কিন্তু অন্তরজ আছে, এখানেও আছে। সর্বোচ্চ ক্রমের অন্তরজটা আসলে এইখানে বিদ্যমান, এখানে তিনবার করা হয়েছে। তো সর্বোচ্চ ক্রমের অন্তরজটা হলো আসলে আমাদের কত, এটা dpy/dx কিউব। সংজ্ঞায় বলা হচ্ছে ওই সর্বোচ্চ ক্রমের অন্তরজ সহগের ঘাত। ঘাত বলতে এটার যে পাওয়ার, এটার উপর কোনো কিছু নাই বলতে আছে 1। ঠিক আছে? তাহলে এই সমীকরণের ক্ষেত্রে ঘাত কত হবে? ঘাত হবে 1। এখানে লক্ষণীয়, এখানে কিন্তু আবার ঘাত আছে 4, কিন্তু এটা সর্বোচ্চ ক্রমের অন্তরজ নয়। এখানে একবার অন্তরজ বের করে তার উপরে টু দি পাওয়ার 4 করা হয়েছে। এইজন্য সর্বোচ্চ বার অন্তরজ না করার জন্য এটাকে আমরা ঘাত হিসেবে চিন্তা করব না। খেয়াল রাখবো আমরা সর্বোচ্চ ক্রমের অন্তরজ সহগের ঘাত। যেখানে সর্বোচ্চ বার অন্তরজ করা হয়েছে তার পাওয়ারটাকে বলবো আমরা ওই সমীকরণের ঘাত বা মাত্রা। এখানে সর্বোচ্চ বার না হওয়ার জন্য এখানে 4 না, যদি 40ও থাকে তবে এটা আমাদের কাউন্টে নিয়ে আসা যাবে না। যেখানে সর্বোচ্চ বার অন্তরজ বের করা হয়েছে সেটার পাওয়ারকে আমরা চিন্তা করব ওই অন্তরজ সমীকরণের মাত্রা বা ঘাত। যদি एग्जांपल এমন করে দেওয়ার চেষ্টা করা হয়, একটা সমীকরণ দেওয়া আছে, সাপোজ b2y dx2 equal a second bracket of 1 plus dy dx। एग्जांपल গুলো তোমাদের বইয়ে আছে। টু দি পাওয়ার
5/3 একটা ইকুয়েশন এটা সাধারণ অন্তরক সমীকরণ। এই অন্তরক সমীকরণের যদি আমরা প্রথমে ক্রম খুঁজি, খেয়াল করি আমরা ক্রম কোন জায়গা থেকে পাবো, এখানে কিন্তু অন্তরাজ আছে, এখানেও অন্তরাজ আছে। আমরা শিখলাম ক্রমের ক্ষেত্রে অন্তরক সমীকরণের সর্বোচ্চ অন্তরাজের ক্রমই হলো অন্তরক সমীকরণের ক্রম। সর্বোচ্চ ক্রমের অন্তরাজ যেখানে থাকবে, তাহলে সর্বোচ্চ বার অন্তরাজ করছি কোথায়, আমরা এখানে। তাহলে এখানে করছি কয়বার, দুইবার। যতবার আমরা ডেরিভেটিভ করব সেটা হবে অন্তরক সমীকরণের ক্রম। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে এখানে করছি একবার করে স্কয়ারিং করছি, আর এখানে করছিলাম দুইবার, সর্বোচ্চ বার হচ্ছে এখানে, তাই এই সমীকরণের ক্রম হবে 2। আর ঘাত চিন্তা করতে গেলে খেয়াল করি আমরা, ঘাত যখন তৈরি করব আমরা, এখানে সর্বোচ্চ বার করা হয়েছে, এখানে করা হয়েছে একবার, এবং এইটাকে যদি আমি প্লেন করি, প্লেন ফরম্যাটে চিন্তা করলে আমরা জানি এখানে 5/3, তার মানে গুণ কত বলতে আমাদের 3 যদি গুণ করি আমরা, b স্কয়ার y dx স্কয়ার, এটাকে যদি আমি এই 5/3 কে অমিট করার জন্য 3 দিয়ে গুণ করলে এই পাশে হবে 3 আর এই পাশে হবে এর উপরে u 1 প্লাস y বাই dx এর স্কয়ার ছিল, আর এখানে হবে 5। তাহলে খেয়াল করি আমরা প্লেন ফরম্যাটে নিয়ে আসলাম। প্লেন ফরম্যাটে নিয়ে আসার উদ্দেশ্য হলো এখানে যে পাওয়ারটা ছিল ফ্র্যাকশন, এই ফ্র্যাকশন পাওয়ারটাকে আমরা প্লেন করব যাতে করে আমাদের ঘাত বোঝা সহজ হয়। তাহলে প্লেন করার পর দেখি আমরা সর্বোচ্চ বার অন্তরাল বের করছি আমরা এইটা, এবং আমরা একটু আগে বললাম এটা ক্রম হবে আসলে 2। আর ঘাত যখন চিন্তা করব আমরা, সর্বোচ্চ বার যদি এখানে করা হয়েছে, সেটা এখান থেকে আমরা খুঁজবো ঘাত। ঘাত কত হবে এই সমীকরণের ক্ষেত্রে, 3। এটাকে কিন্তু ভাঙানো যেত, এটাকে a প্লাস b টু দি পাওয়ার 5, এটাকে সমীকরণে ভাঙানো যেত, কিন্তু a প্লাস b এটাকে a এটাকে b চিন্তা করে d পদের সাহায্যে বিস্তৃত করলে এটা একটা বিস্তার লাভ করবে। কিন্তু আমরা জানি a প্লাস b টু দি পাওয়ার n সূত্রে এটাকে ভাঙালে ডট ডট এই রকম পর্যায় তৈরি হয়, অর্থাৎ এর উপরে একবার সর্বোচ্চ ঘাত, বির উপরে একবার সর্বোচ্চ ঘাত, সেই সিস্টেমে ভাঙালে বলে এটার উপর সর্বোচ্চ ঘাত কত হতো, আমাদের এর সঙ্গে এটা গুণ হয়ে 10 হতো, তাই কি না? আমাদের এই পদটা হতো dy dx টু দি পাওয়ার 10। তাহলে কিন্তু এখানে সর্বোচ্চ ঘাত আসছিল 10, কিন্তু এটা সর্বোচ্চ অন্তরাজের উপরে ঘাত নয়, এটা কিন্তু dy dx এর উপর 10 হচ্ছে, এটা সর্বোচ্চ বার অন্তরাজ করা হয় নাই, এজন্য এটাকে আমরা কাউন্টে নিচ্ছি না। যদি এখানে এখানে dq y বাই dx কিউব এর উপর স্কয়ার থাকতো, তাহলে কিন্তু আবার এখান থেকে ঘাত বের করতে হতো। খেয়াল রাখবো আমরা সর্বোচ্চ বার যেখানে অন্তরাজ করা হয়েছে সেখান থেকে আমরা ঘাত করব। তো এখান থেকে একটা বিষয় আমরা ক্লিয়ার, আমরা বলতে চাচ্ছিলাম যে ক্রম বা অর্ডার, আর এটা হলো ঘাত বা মাত্রা বা পাওয়ার। খেয়াল রাখবো উপরেরটাকে আমরা বলবো ঘাত বা মাত্রা বা পাওয়ার, আর ক্রম বা অর্ডার হলো ভিতরেরটা। সর্বোচ্চ বার যেখানে অন্তরাজ বের করা হয়েছে, এই সর্বোচ্চ বার যতবার করা হয়েছে তত এই সমীকরণের ক্ষেত্রে ক্রম, এবং পাওয়ারটাই হবে এই সমীকরণের ঘাত। এটা হলো আমাদের অন্তরক সমীকরণের ক্রম এবং মাত্রা বের করার সিস্টেম। তাহলে আমরা অন্তরক সমীকরণ শিখলাম, অন্তরক সমীকরণ কয় ধরনের তা শিখলাম, আর শিখলাম হলো অন্তরক সমীকরণের মাত্রা এবং ঘাত বের করা। এরপরে দেখব আমরা অন্তরক সমীকরণের সমাধান। যে কোনো সমীকরণ থাকলে তার সমাধান থাকবে, কোনো কিছুকে ইকুইভ্যালেন্ট করে কোনো সমীকরণ তৈরি করলে সেই সমীকরণের সমাধান থাকবে। যেমন আমরা এই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0, এখান থেকে x এর মান
2 আর 3 এর জন্য এই সমীকরণ স্যাটিসফাইড হয়, তাই আমরা বলছি x সমান 2 এবং 3 হলো এই সমীকরণের মূল বা বীজ, তাই না? তাহলে x এর মান 2 এবং 3 হলো এই সমীকরণের সমাধানের মান। তাহলে এখানে যেহেতু আমরা সমীকরণ তৈরি করলাম, কোন অন্তরক সমীকরণ প্রথমে দেখালাম আমরা d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস dy বাই dx সমান সমান 2 হয়, তাহলে এটা একটা অন্তরক সমীকরণ। এই সমীকরণের ক্ষেত্রেও আমাদের অবশ্যই সমাধান থাকবে। সমাধান থাকবে কার আসলে, এখানে যেমন x এর রাশিমালা ছিল x এর মানের জন্য সমাধান পাইছি, এখানে আবার y এর মান পাবো। y এর একটা মানের জন্য এইরকম সমীকরণটা সিদ্ধ হবে। y এর মানটাকে বলছি আমরা সমীকরণের সমাধান। তো এই সমাধানটা আমরা দুই ভাবে বলতে পারি। আসলে সমাধানের সংজ্ঞাটা আগে বলি আমরা। সমাধান হচ্ছে কোনটা, যদি বলি ডিফারেনশিয়াল সমীকরণ হইতে যদি স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে একটি সম্পর্ক নির্ণয় করা যায়, তাহলে ওই সম্পর্কটা হলো ওই সমীকরণের জন্য একটা সমাধান। তো ডিফারেনশিয়াল সমীকরণে যদি স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে সম্পর্ক তৈরি করা যায়, তাহলে ওই সম্পর্কটা হবে ওই স্বাধীন চলক বিশিষ্ট অধীন চলকের একটি সমাধান। তাহলে যদি আমরা বলি এমন যে dy বাই dx সমান সমান একটি মান দেওয়া আছে আমাদের 2x, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে যদি আমি সমাধান করার চেষ্টা করি, দ্যাট মিন্স যেমন করি dy dx এই পাশে ইন্টিগ্রেট করলাম, এই পাশে ইন্টিগ্রেট করতেছি, তাহলে এই পাশে আমাদের থাকবে কত y, আমরা জানি এটি এবং এটি বেরিয়ে চলে যায়, থাকে y, ওই পাশে থাকে আমাদের 2x স্কয়ার বাই 2 প্লাস c। তাহলে মান পাইলাম আমরা x স্কয়ার প্লাস c। তাহলে অধীন চলকের সঙ্গে স্বাধীন চলকের যে সম্পর্ক তৈরি হলো, এটাই মূলত আসলে সমাধান। ঠিক আছে, তাই আমরা সংজ্ঞায় বলতে পারি তাহলে আমরা এখানে দেখালাম আসলে dy dx সমান 2 হলে এর সমাধানই পাচ্ছি আমরা y সমান সমান x স্কয়ার প্লাস c। সংজ্ঞা করে বলতে পারবো আমরা ডিফারেনশিয়াল মানে কি অন্তরক। প্রদত্ত অন্তরক সমীকরণ মানে যে সমীকরণ দেওয়া থাকবে ওই সমীকরণের জন্যই প্রদত্ত অন্তরক সমীকরণ বা প্রদত্ত ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে স্বাধীন চলক আর অধীন চলক বা অধীন চলক ও স্বাধীন চলকের মধ্যে একটি সম্পর্ক নির্ণয় করা যায়। প্রদত্ত অন্তরক সমীকরণের জন্য যদি অধীন চলকের সাথে স্বাধীন চলকের সম্পর্ক তৈরি করা যায়, যে সমীকরণ আমি নেই না কেন ওই সমীকরণের জন্য অধীন চলকের সঙ্গে স্বাধীন চলকের সম্পর্ক তৈরি করছি আমরা, এরকম সম্পর্ক তৈরি করা গেলে ওই সম্পর্কটা হবে ওই সমীকরণের জন্য একটা সমাধান। ঠিক আছে, অর্থাৎ স্বাধীন এবং অধীন চলকের মধ্যে যদি কোনো সম্পর্ক তৈরি করা যায়,
যার জন্য ওই সমীকরণটা স্যাটিসফাইড হয়, তাহলে এই সম্পর্কটাই হবে ওই সমীকরণের জন্য একটা সমাধান। আমরা বইয়ে দেখে থাকবো যে এই সমাধানটি হয় দুই ধরনের। এজন্য বলতে আমরা সমাধানকে দেখাচ্ছি, একটা হলো সম্পূর্ণ বা পূর্ণ সমাধান, আর একটা হলো বিশেষ সমাধান। একটাকে বলা হচ্ছে সম্পূর্ণ সমাধান, আর একটা হলো বিশেষ সমাধান। মূলত সমাধান বলতে হলো স্বাধীন চলকের সঙ্গে অধীন চলকের সম্পর্ক। এটা হতে পারে দুই ধরনের, একটা হলো সম্পূর্ণ আর একটা হলো বিশেষ। তো সম্পূর্ণ বা পূর্ণ সমাধান বলা হচ্ছে এমন অন্তরক সমীকরণের সমাধানে n সংখ্যক অবাধ ধ্রুবক থাকে এবং সমাধান সকল অবস্থায় প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করতে হবে, সেই সমীকরণকে বা সেই সমীকরণের সমাধানকে বলা হবে সম্পূর্ণ সমাধান। খেয়াল করি আমরা, যদি n ক্রমের অন্তরক সমীকরণের সমাধানে n সংখ্যক অবাধ ধ্রুবক থাকে। আমরা একটু আগে দেখালাম, একটা সমীকরণ দেখেছিলাম dy dx সমান সমান দেখাইছিলাম 2x, এবং এর সমাধান দেখাইছিলাম y সমান সমান x স্কয়ার প্লাস c। আমরা বলা হচ্ছে যদি n ক্রমের অন্তরক সমীকরণের সমাধানে n সংখ্যক অবাধ ধ্রুবক থাকে, এখানে কিন্তু এই সমীকরণের ক্রম কত? 1, এবং এখানে অবাধ ধ্রুবক পাইছিলাম আমরা c একটা। ক্রম 1 অবাধ ধ্রুবক 1, যদি ক্রম 2 হয় অবাধ ধ্রুবক 2টা হয়, যদি ক্রম 3 হয় অবাধ ধ্রুবক 3টা হয়। যদি এরকম মিল থাকে, n ক্রমের অন্তরক সমীকরণে n সংখ্যক অবাধ ধ্রুবক থাকে, তাহলে সেই সমাধানকে বলবো আমরা সম্পূর্ণ সমাধান। যেমন एग्जांपल দেখাইছিলাম আমরা d স্কয়ার y dx স্কয়ার মাইনাস 5 dy dx প্লাস 6y। এইটা একটা সমীকরণ যার ক্রম কত? এখানে ক্রম কিন্তু আমাদের 2। তাহলে এখানে অবাধ ধ্রুবক যদি দুটো থাকে, যদি এমন একটা সম্পর্ক তৈরি করতে পারি আমরা y এর সঙ্গে x এর, যেখানে ধ্রুবক থাকবে 2টা, তাহলে ওই অবাধ ধ্রুবক বিশিষ্ট স্বাধীন চলকের সঙ্গে অধীন সম্পর্কটাকে বলবো আমরা সম্পূর্ণ সমাধান। তাহলে এই সমীকরণটাকে আমরা যদি ভাঙিয়ে সলিউশন বের করি, সলিউশনটা পাবো এমন, এটা আমরা পরে আসবো পর্যায়ক্রমে সমাধানটা কেমন এটা হয় দেখবো আমরা পরে। তাহলে আমরা দেখলাম এখানে ক্রম হলো 2, আর সমাধানে দেখতেছি আমরা এইটা একটা অবাধ ধ্রুবক, এইটা একটা অবাধ ধ্রুবক। বাঁধেন ধ্রুবক হলো 2টা, যত ক্রম থাকবে ততটা যদি বাঁধেন ধ্রুবক থাকে, তাহলে সেই সমাধানকে বলবো আমরা সম্পূর্ণ সমাধান বা পূর্ণ সমাধান। তাহলে এটা আমাদের ক্লিয়ার। সম্পূর্ণ সমাধান হলো সেই সমাধান স্বাধীন চলকের সঙ্গে অধীন সম্পর্ক থাকবে এবং সেখানে ধ্রুবক থাকবে ক্রম সংখ্যার সমান সংখ্যক। ওই সমীকরণে ক্রম যত তত থাকবে ধ্রুবক, সমীকরণে ক্রম যত তত থাকবে ধ্রুবক। এরপর দেখবো আমরা বিশেষ সমাধান। বিশেষ সমাধানের সংজ্ঞা বলা হয় এমন কোন বিশেষ অবস্থায় বা শর্তে সাধারণ সমাধানের অবাধ ধ্রুবক সমূহের নির্দিষ্ট মানের জন্য যে সমাধান পাওয়া যায়। যেমন এখানে আমরা অবাধ ধ্রুবক পেলাম c1 c2, যদি c1 এবং c2 বিশেষ মানের জন্য সম্পর্ক তৈরি হয়, তাহলে সেটাকে বলবো আমরা বিশেষ সমাধান। যেমন এই সমীকরণটা এখানে লিখলাম d স্কয়ার y dx স্কয়ার মাইনাস 5dy dx প্লাস 6y। এর সমাধান যে বের করছি আমরা, এই যে c1 e to the power 2x e to the power 3x, এই c1 c2 মান যদি আমরা বের করতে পারি, বা c1 c2 এর একটা মানের জন্য যদি সেটা স্যাটিসফাইড হয়, তাহলে ওই মানগুলা সমৃদ্ধ সম্পর্ক হলো আমাদের বিশেষ সমাধান। যদি c1 এর মান আমরা মনে করি 1, মনে করি রিলেশনটাকে বললাম আমরা e to the power 2
2x 2 3x। তাহলে আমরা এখানে c1 সমান সমান বসালাম 1 এবং c2 সমান সমান বসালাম 2। এই যে বিশেষ মান বসায়ে সমীকরণ স্যাটিসফাইড করতেছি, এই বিশেষ মান সম্বন্ধিত রিলেশনটাকে বলবো আমরা বিশেষ সমাধান। ঠিক আছে? তাহলে সমাধান মূলত স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের সম্পর্ক, এবং এই সমাধানটা হয় দুই ধরনের। একটা হলো সম্পূর্ণ সমাধান, বা এটাকে আমরা সাধারণ সমাধান বলে থাকি, সম্পূর্ণ বা পূর্ণ সমাধান। আর একটা হলো বিশেষ সমাধান। সম্পূর্ণ সমাধান সেটি ওই সমীকরণে যত সংখ্যক ক্রম থাকবে বা যতবার ডেরিভেটিভ করা থাকবে ততই যদি অবাধ ধ্রুবক থাকে, তাহলে ওই সকল অবাধ ধ্রুবক বিশিষ্ট অধীনের সঙ্গে স্বাধীনের সম্পর্কটা হলো আমাদের সম্পূর্ণ সমাধান। এবং অবাধ ধ্রুবক সমূহের নির্দিষ্ট মানের জন্য যদি কোনো সম্পর্ক তৈরি হয় যার জন্য সমীকরণ স্যাটিসফাইড হবে, তাহলে সেই সমাধানকে বলবো আমরা বিশেষ সমাধান। তাহলে এটি ক্লিয়ার হলো। এখন সমাধান পর্যন্ত আমরা করতে পারলাম। সমাধান কয় ধরনের হয় শিখে নিলাম। এখন আমাদের কাজ হলো বিভিন্ন আকারের ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান বের করা। তো আজকে আমরা দেখব কোন ডিফারেনশিয়াল সমীকরণ তৈরি হয় কেমন করে, সেটা দেখব আমরা। গঠন। একটু আগে একটা ছোট एग्जांपल দিছিলাম, dy dx সমান সমান 2x। এখান থেকে দেখাইছিলাম y সমান সমান x স্কয়ার প্লাস c। এই সমীকরণের সমাধান এইটা। তাহলে আমরা এখানে বলতেছি অন্তরক সমীকরণ গঠন করব। গঠন করা বলতে কি, অন্তরজ বিশিষ্ট সমীকরণ তৈরি করব। তার মানে অবশ্যই সমাধান থেকে আমরা অন্তরজ তৈরি হবে এমন সমীকরণের দিকে অগ্রসর হব। তাহলে মোট কথা এখানে সমাধান দেওয়া থাকবে, সমাধান থেকে অন্তরক বিশিষ্ট সমীকরণ তৈরি করব। তৈরি করতে গেলে খেয়াল করি আমরা, এটা তো সমাধান হয় এখান থেকে এই ফর্মে যাওয়াই হলো আমাদের কাজ। তাহলে এখানে কিছু নিয়ম আছে। নিয়মগুলো হলো এমন যে অন্তরক সমীকরণের সমাধান থেকে অন্তরক সমীকরণ তৈরি করার সময় খেয়াল রাখবো যত সংখ্যক ধ্রুবক থাকবে ততবার আমরা অন্তরজ বের করব বা অন্তরক তৈরি করব। তাহলে খেয়াল করি আমরা এখানে ধ্রুবক আছে একটি, তাই একবার অন্তরজ করে এটা পাইছি। যদি আমি এটাকে আবার অন্তরজ করতাম তাহলে কত হতো, এখান থেকে একবার করে পাইছি, এটা আবার করলে হতো আমাদের d স্কয়ার y বাই dx স্কয়ার সমান সমান 2 হতো, তাই কি না? খেয়াল করি আমরা এটাকে আবার করলে সেকেন্ড টাইম করলে এমন হতো। এইটাই করতেছি আমরা, d স্কয়ার y dx স্কয়ার সমান সমান হতো 2। এটাকে আবার করলে হতো আমাদের d কিউব y dx কিউব সমান সমান 0। লক্ষণীয় যে এখানে এটাও কিন্তু অন্তরজ, এটা অন্তরজ, আর এখানে অন্তরজ ছিল। তাহলে যেহেতু অন্তরজ সমীকরণ অন্তরজ থাকে তাহলে সবগুলো এক সমীকরণ হওয়ার কথা, কিন্তু এখানে উত্তর হবে শুধুমাত্র এইটা। কারণ হলো কোন অন্তরজ সমীকরণের সমাধানে যত সংখ্যক অবাধ ধ্রুবক থাকে ঠিক ততবারই আমরা অন্তরজ করব, এবং অবাধ ধ্রুবক এলিমিনেট করে বা অবাধ ধ্রুবককে যদি কোনোভাবে আমরা অবসান করতে পারি তাহলে অন্তরজ সমীকরণ তৈরি হবে। অবাধ ধ্রুবককে এলিমিনেট করতে গিয়ে ইচ্ছামতো অন্তরজ বের করা যাবে না। অন্তরজ বের করা যাবে ততবারই যত সংখ্যক আমাদের ধ্রুবক থাকবে। কাজে এগুলা আর হবে না, এগুলা হবে না। তাহলে এই অন্তরজ সমীকরণ গঠনের নিয়ম হলো যত সংখ্যক ধ্রুবক থাকবে ঠিক ততবারই আমরা অন্তরজ বের করব। তাই আমাদের তত্ত্ব আকারে যদি বলতে চাই, তত্ত্ব আকারে বলতে গেলে মনে করি সমীকরণ দেওয়া আছে f of x y এবং a, এইটা একটা ইকুয়েশন। অর্থাৎ এমন সমীকরণ দেওয়া আছে, এমন রিলেশন দেওয়া আছে যেখানে x আছে y আছে এবং একটি ধ্রুবক আছে। তাহলে এখান থেকে বা এই সমাধান থেকে যদি আমরা সমীকরণ, যেমন এখানে আমি বলতে পারি যে সমীকরণ দেওয়া আছে একটা যে ফাংশন অফ x y এবং c, এই y এর সঙ্গে যে রিলেশন দেওয়া আছে এটাকে বলতে পারি ফাংশন অফ x y এবং c। y এর সঙ্গে x y, এই যে y এর সঙ্গে x আর c সম্পর্ক দেওয়া আছে এটাকে বলছি আমি ফাংশন অফ x y c। একইভাবে বলতেছি আমি এখানে
f x y a, তাহলে এখানে অবাধ ধ্রুবক কয়টা? একটা। তাহলে এটাকে আমার ডেরিভেটিভ করতে হবে কয়বার? অবশ্যই একবার। তো একবার ডেরিভেটিভ করলে আমি যদি সমীকরণটা কেমন করি, প্রদত্ত সমীকরণকে একবার অন্তরীকরণ করে পাই। এটা কিন্তু আমি একবার অন্তরীকরণ করি, তাহলে কি পাবো আমরা? তাহলে ফাংশন অফ পাইতে পারি x y dy dx। সেটা ক্লিয়ার সবাই? যদি x এর সম্পর্কে, এখানে যদি x বলা হয়েছে, x এর ঘাত কত বলা হয় নাই, তো x এর ঘাত যদি 3 হয় তাহলে x কিউব থেকে আসবে 3x স্কয়ার, 2 হলে হবে 2x। আবার y এর ঘাতও বলা নাই, y এর ঘাত যদি স্কয়ার হয় তাহলে সেকেন্ড টাইম আসবে, যদি y এর ঘাত স্কয়ার হয় সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে কত হবে আমাদের? 2y dy dx, তাই কি না? তাই বলতেছি আমাদের x y a কে ডেরিভেটিভ করলে আমরা পাবো x y a dy dx। এই এর মানটা কেমন আকারে আসে জানি না আমরা, তাই বললাম এটা যেহেতু ফাংশন দিয়েছি এটাকে a, f না দিয়ে এটাকে দিলাম আমরা g। f x y a কে ডেরিভেটিভ করে পাচ্ছি আমরা g of x y dy dx এবং a এরকম একটি রাশিমালা। তাহলে এই সম্পর্ক পাওয়ার পরে এখন যে থাকলো কোনোভাবে এই দুই সমীকরণ থেকে a কে এলিমিনেট করে যে সমীকরণ পাবো বা যে সম্পর্ক পাবো সেটা হবে আমাদের অন্তরক সমীকরণ। এগুলো আমরা x y এবং a রিলেশনের একটা সমীকরণকে আমি অন্তরক সমীকরণে রূপ দেওয়ার জন্য এটাকে আমি একবার ডেরিভেটিভ করলাম, একবার করলাম এর জন্য এখানে একটা ছিল আমাদের ধ্রুবক, তাই একবার করছি। একবার করার পরে যদি আমাদের কনস্ট্যান্ট এলিমিনেট হয়ে যায় তো ডাইরেক্ট চলে যাবে, যদি না যায় সেক্ষেত্রে আমি কোনোভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে a কে আমরা এলিমিনেট করব। এলিমিনেট করলে যে সমীকরণটা পাবো সেটা হবে আমাদের অন্তরক সমীকরণ। যদি এখানে a আরো থাকে, যদি এখানে সমীকরণটা এমন থাকে যে f of x y a b, তাহলে আমি এটাকে ডেরিভেটিভ করব কয়বার? এর জন্য একবার, b এর জন্য একবার, দুইবার। দুইবার ডেরিভেটিভ করে ab কে এলিমিনেট করব। যদি ab এলিমিনেট না হয় তাহলে গুণ যোগ বিয়োগ ভাগ যাই করি না কেন করে যে কোনো ভাবে এটাকে বাদ দিব। বাদ দিয়ে প্রাপ্ত সমীকরণটা হবে আমাদের নির্দিষ্ট অন্তরক সমীকরণ। যদি এই জায়গায় এর মান থাকে n সংখ্যক x y, এখানে এ থেকে এই মনে করি d পর্যন্ত আছে, a থেকে d মানে a b c d, যদি চারটি ধ্রুবক থাকে তাহলে এটাকে আমি অন্তরক সমীকরণে রূপ দেওয়ার জন্য চারবার ডেরিভেটিভ করব। চারবার ডেরিভেটিভ করতে পরে যদি আমাদের a b c d আলটিমেটলি চলে যায় তো গেল, না গেলে আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে এটাকে অমিট করতে হবে, তাহলে সমীকরণ তৈরি হবে। এটা হলো আমাদের অন্তরক সমীকরণের নিয়ম। তো যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে চাই, যদি এক্সাম্পলের মাধ্যমে একটা সমীকরণ তৈরি করি, আমরা মনে করি y সমান সমান mx
এটা কিন্তু একটা রিলেশন অধীন চলকের সঙ্গে স্বাধীন চলকের রিলেশন। এখানে খেয়াল করব আমরা, এখানে আমাদের অবাধ ধ্রুবক আছে কয়টি? একটি, যেটি হলো n। তাহলে এখান থেকে আমি অন্তরক সমীকরণ তৈরি করতে গেলে সংগতের কারণে এটাকে আমি একবার ডেরিভেটিভ করব। একবার ডেরিভেটিভ করলে কত হবে আমাদের? এটা প্রদত্ত সমীকরণকে অন্তরীকরণ করে পাই dy dx সমান সমান m। এখানে একবার ডেরিভেটিভ করা হয়ে গেছে, কিন্তু এখানে m কিন্তু রয়ে গেছে, এখানে m রয়ে গেছে, কিন্তু m কে রাখা যাবে না, m কে আমাদের এলিমিনেট করতে হবে। কিন্তু আবারও ডেরিভেটিভ করলে কিন্তু m কে চলে যায়, কিন্তু আবার ডেরিভেটিভ করা যাবে না, কারণ এখানে ধ্রুবক ছিল একটা। এই m কে ডেরিভেটিভ করতে হবে অন্য উপায়ে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ বা রিপ্লেসমেন্টের মাধ্যমে m কে ডেরিভেটিভ করতে হবে। সেই ক্ষেত্রে m কে ডেরিভেটিভ করার পদ্ধতি হলো 1 নম্বর থেকে পাই, এটা লেখা যাবে y বাই x সমান সমান m। 2 নাম্বার বলি, অতএব 2 নাম্বার থেকে পাই dy dx, m এর মান যদি বসাই আমরা y বাই x, তার মানে হলো আমাদের x dy dx সমান সমান y, বা উল্টায় লিখে y সমান সমান x dy dx। তাহলে এটা হলো আমাদের অন্তরক বিশিষ্ট সমীকরণ বা অন্তরক সমীকরণ। খেয়াল রাখবো, যত সংখ্যক অবাধ ধ্রুবক থাকবে ঠিক ততবারই আমাকে ডেরিভেটিভ করতে হবে, কিন্তু অবাধ ধ্রুবক যদি বিদায় না হয় ওটাকে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করার সময় খেয়াল রাখতে হবে যে ধ্রুবক কয়টা, ঠিক ততবারই যাব। যদি আমার ধ্রুবক থাকতো এখানে দুইটা, তাহলে আমি দুইবার করে কমিট করতে পারতাম। এটা আমাদের স্ট্রাকচারাল বৈশিষ্ট্য অন্তরক সমীকরণের। আমরা যে কোনো সমাধান দেওয়া থাকলে সেখান থেকে আমরা ইজিলি অন্তরক বিশিষ্ট সমীকরণ তৈরি করতে পারবো। খেয়াল রাখবো, অবাধ ধ্রুবক যে কয়টা অন্তরক সমীকরণ তৈরি করার জন্য ঠিক সেইভাবেই অন্তরক আমাদের করতে হবে। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টারে এই অন্তরক সমীকরণ গঠন পদ্ধতি দেওয়া ছিল, আমরা এই পর্যন্ত বাসায় দেখবো। যে এক্সাম্পলগুলো দেওয়া আছে বইয়ে সকল চেষ্টা করব। কোনো বিশেষ প্রবলেম অ্যারেজ করলে ইনবক্স করার চেষ্টা করবে, অথবা আগামী ক্লাসের আগে জানানোর চেষ্টা করবে, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।